ওকে, ওয়েলকাম এগেন। আমাদের যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রিটেন পরীক্ষার জন্য আমরা কেমনটা মানে কতজন এক্সপেক্ট করতে পারি, তাই না? আমরা যদি গত বছরে মানে আমরা যেহেতু এখন 2021 ভিত্তিক পরীক্ষাগুলো দিচ্ছি, আমরা যদি 2020-এর পরিসংখ্যানটা দেখি, 2020-এর যদি পরিসংখ্যান দেখি, 2020 ভিত্তিক পরীক্ষাগুলার আপনারা একটু খেয়াল করেন, এই কালারটা কি ঠিকঠাক মতন বোঝা যায়? কালারটা আচ্ছা। বুঝতে পারেন ঠিকঠাক তো? ওকে। জি এসওতে স্যার। এসওতে এমসিকিউতে পাশ করিয়েছে বা রিটেন পরীক্ষা দিয়েছে মোট পরীক্ষার্থীর প্রায় 7.5%। হ্যাঁ, কেউ একজন নয়েজ হচ্ছে, নয়েজটা অফ করি। অফিসার জেনারেলে অফিসার জেনারেলের এমসিকিউ পাশ করেছে প্রায় 11%-এর মতো। আর অফিসার ক্যাশের কথা যদি বলি, তাহলে সেটা কিন্তু 12%-এর মতো। এরকমটা ছিল গত বছরের পরিসংখ্যান। ওকে, আমরা যদি 2021-এর যে পরীক্ষাগুলো হয়েছে সেখানের পরিসংখ্যানটা এখন পর্যন্ত যেটা আছে আমাদের হাতে, তথ্য যে এখন পর্যন্ত আমরা পেয়েছি, এসওতে এমসিকিউ পাস করেছে কিন্তু 6%, সামান্য একটু বেশি, 6.22%। অফিসার জেনারেলের আমাদের রেজাল্ট হয়েছে এমসিকিউ, সেখানে পাস করিয়েছে প্রায় 14%-এর কাছাকাছি। ওকে, তো আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন বা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে 2021-এর যে পরীক্ষা চলছে এখানে ক্যাশের অ্যাপ্রক্সিমেটলি এরকম 14 বা 15% হয়তো বা রিটার্ন করতে পারে। আপনি যেহেতু এটা পদের সংখ্যা বেশি ছিল, 775টা পদ ছিল এখানে, পোস্ট ছিল, তো এখানে 14% যদি হয়ে থাকে, আপনি এখানে 12 to 13% কিন্তু অনায়াসে ধরতে পারেন। হ্যাঁ, অনায়াসে এখানে কিন্তু 12 to 13% ধরতে পারেন। তাতেও আপনার কিন্তু এই সংখ্যাটা 20,000 প্লাস হওয়ার কথা, তাই না? 20,000 প্লাস হওয়ার কথা। আপনি ধরতে পারেন অ্যাপ্রক্সিমেটলি 22,000-এর মতন আমরা কিন্তু যদি ধরিও খুব কনজারভেটিভ ভাবে, তাহলে কিন্তু আমরা অনেকেই রিটেন পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ পাবো। এবং সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তের অ্যাভারেজটা খুব হাই মনে হলেও ইট উইল কাম ডাউন, আই থিঙ্ক। 22,000 সবাই যে 60 প্লাস পাচ্ছে বা পাবে, আমি এতটা আশাবাদী হতে পারছি না বা চাই না। সো এক্সপেক্ট করতে পারি একটা বড় সংখ্যক কিন্তু আমরা আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো। ওকে, এটাই মূলত এরকমটাই আমরা মোটামুটি অ্যাভারেজ ধরে নিতে পারি। এসোর ক্ষেত্রে দেখেন একটা কনসিস্টেন্সি কিন্তু আছে। 2020 ভিত্তিকে 7.5%-এর মতো। আপনি যদি সংখ্যায় যান তাহলে এই সংখ্যাটা হলো, এমসিকিউ পাস করেছিল এখানে এসওতে 10,982, পরীক্ষা দিয়েছিল 1,47,795 জন এমসিকিউ পার্টিসিপেন্ট ছিল। ওকে, এটার থেকে এমসিকিউ থেকে পার্টিসিপেন্ট মানে পরীক্ষা দিয়েছে 1,47,000, কিন্তু সেখান থেকে 10,000-এর মতো কিন্তু রিটার্ন করেছে, 11,000 রিটার্ন করেছে। তো এসওতে কিন্তু এই রেটটা অলওয়েজ কম। এবারও দেখেন 6%, 2021 ভিত্তিকে অনলি 6%-এর মতন এখানে তারা রিটার্ন করেছে। তো এসওতে কিন্তু এসওতে যা রাখে আমরা কিন্তু পরিসংখ্যানে দেখতে পাই অফিসার বা অফিসার জেনারেলে কিন্তু বেশি থাকে। আবার আরেকটা জিনিস এখানে বিচার্য, এখানে সিটের সংখ্যা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। 2020 ভিত্তিক যে সার্কুলার গুলো ছিল, কেউ একজন আমরা নয়েস করছি, সেখানে কিন্তু এখানে অফিসার ক্যাশের সিটের সংখ্যা ছিল 1720টা, 1720টা। এবার ক্যাশের ক্ষেত্রে পদের সংখ্যা কত ক্যাশের? 2400 কত যেন, সরি, 2416। 2416 এরকম। ওকে, অফিসার জেনারেলে কিন্তু আরো বেশি, 2775টা ছিল। হ্যাঁ, এসওতে ছিল কতগুলো, 922টা নাকি?
এইখানে এসওতে ছিল হইতেছে গিয়া 1069, 1763, 1720। তো পদের সংখ্যা যেহেতু বেশি, তো পার্সেন্টেজটা কিন্তু আর একটু বাড়তেও পারে, হ্যাঁ, 13-14, এখানে হয়তো বা 15%ও যদি রেখে দেয় ফরচুনেটলি। কারণ কারণ হচ্ছে রিসেন্ট সময়ে কিন্তু ক্যাশের অনেক অ্যাবজর্ব হয়েছে, বা আপনার অফিসারের অ্যাবজর্ব হয়েছে, বা সামনে আরো অনেকেই জয়েন করতে যাচ্ছে। তো আগের ব্যাচে যারা জয়েন করে ফেলবে তারা তো ডেফিনেটলি ওয়েট করবে না। তো সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি সংখ্যক অ্যাপ্লিকেন্ট রাখতে পারে, কারণ এখানে হয়তো বা টোটাল যে পদের সংখ্যা আছে এটা ফুলফিল করতে গেলে অনেকগুলো হয়তো বা ইয়ে দিতে হবে, কি বলে, অনেকগুলো প্যানেল দিতে হবে। সেক্ষেত্রে আহ, যদি একটু মানে মার্জিনটা একটু কোনোভাবে বেশি হয়, 15% যদি অনেক একটু বেশি হয়, যেহেতু এখানে পদের সংখ্যা ছিল 1700, এখানে প্রায় 2400। তো একটু যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আহ, আপনি ধরতে পারেন প্রায় 25,000-এর মতো যদি আহ, পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তাহলে একটা মানে বেশ আমার কাট মার্কসটা কিন্তু উইল গো ডাউন। ওকে, আমরা একটু কি আশাবাদী হতে পারি এই চিত্র থেকে? আশাবাদী হওয়ার মতো কোনো খবর আছে কিনা? কারো কোনো রেসপন্স নাই? জি একটু স্যার। কথা বলি। হম, অনেকে এক্সাম দেয়নি, হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন পার্টিসিপেন্টও যদি কম থাকে সেক্ষেত্রে এমনিতে কিন্তু আর একটু কাট মার্কস কমিয়ে দিয়ে আর একটু বেশি রাখার ট্রাই করবে। ওকে, হরেবার আমাদের জন্য গুড অপরচুনিটি যাচ্ছে। ওকে, 2021-এর অন্তত যারা এমসিকিউ পরীক্ষা দিয়ে রিটার্ন দেওয়ার সুযোগ পাবো, এই সুযোগ যারা পাচ্ছি, এই যে মোটামুটি একটা গুড পিকচার বলা যেতে পারে, পার্সেন্টেজটা বেশ হাই এক্সপেক্ট করতে পারি আমরা, বেশি হবে কারণ এবার পদের সংখ্যা বেশি। তো যদি আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, আমাদের খুব আহ, ঠান্ডা মাথায় কয়েকটা টার্গেট মাথায় রাখতে হবে। তার আগে একটু বলি যে আমাদের সম্ভাব্য পরীক্ষা কখন হতে পারে, আমাদের হাতে আসলে কতটুকু সময় আছে, কারণ এখন তো সময়টাই আসলে আমাদের রিসোর্স, তাই না? আমাদের যতটুকু সময় আছে আমরা কতটুকু কাজে লাগাতে পারবো এটার উপর ডিপেন্ড করবে আমাদের প্রস্তুতি কতটুকু হবে। আমি আজকে আমাদের সিগনেচার ফ্যামিলির প্রত্যেকটা ব্যাচে যারাই আছেন সবার জন্য এই অফিসার ক্যাশের রিটেন এক্সামের যে প্ল্যানটা আলাদা করে, শুধুমাত্র এটা রিটেন প্রস্তুতি, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে না। সবার জন্য প্রযোজ্য হবে না, কারণ আমাদের কিন্তু ব্যাচ বাই ব্যাচ, প্রত্যেকটা ব্যাচের কিন্তু আলাদা পড়াশোনা আছে। এটার পাশাপাশি এটাকে আমাদের এটা কিন্তু মূলত এই প্ল্যানটা, আমাদের অফিসার ক্যাশের যে প্ল্যানটা, এটা কিন্তু মূলত আমাদের ফ্রাইডে ব্যাচের জন্য। ওকে, সো ফ্রাইডে ব্যাচের যে রিটেন প্রিপারেশন প্ল্যানটা আমি দিব, এটা প্যারালেলি কিন্তু আমাদের অন্যান্য ব্যাচের যারা এক্সপেক্টেন্ট আছেন, মানে পরীক্ষা রিটেন দিবেন বলে আশা করতে পারেন, তারা কিন্তু এটার সঙ্গে অ্যাকাস্টম হতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা এক্সট্রা হিসাবে নিতে হবে। আমাদের রেগুলার অন্যান্য ক্লাসগুলো কিন্তু রেগুলার চলবে, সেটার পাশাপাশি আপনাকে নিতে হবে। তো আপনারা যারা আমাদের সঙ্গে অলরেডি কানেক্টেড আছেন, স্পেশালি ফ্রাইডে ব্যাচের যারা আছেন এবং যারা পরীক্ষা দিবেন বলে এক্সপেক্ট করতেছেন, সবার জন্য এই প্রিপারেশন প্ল্যানটা সুন্দরভাবে কিন্তু একটু বুঝে নেওয়ার দরকার আছে। প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি কিন্তু সেভাবেই আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে, তবে যেটা দিয়ে শুরু করছিলাম যে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের পরীক্ষাটা এক্সপেক্টেড আমরা ধরে রাখতে পারি, যেহেতু অন্যান্য মাঝে যেটা হয়েছে যে আমাদের এই এমসিকিউ পরীক্ষার এর পরপরই সাথে কিন্তু আমাদের কিন্তু রিটেনের পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু রেজাল্টের 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 15 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়া নজির দেখেছি। হ্যাঁ, আমার কাছে তথ্যও আছে। আমি যদি বলি যে আমরা কিন্তু জাস্ট রেজাল্ট দিয়েছে তার পরের সপ্তাহে কিন্তু পরীক্ষা হয়েছে, এরকম ঘটনা কিন্তু আছে। তো আমরা আহ, ধরে নিতে পারি যেহেতু আমাদের আহ, এটার রেজাল্ট দিতে যদি এভারেজ টাইম 15 ডেজ সময় লাগে এমসিকিউ রেজাল্ট দিতে, এটা কিন্তু সমস্তটাই কিন্তু একটা এক্সপেকটেশন থেকে বলা, একেবারেই। হ্যাঁ, আপনি যেভাবে চিন্তা করছেন আপনার মতো করে আমি চিন্তা করছি, জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, আমরা কতটুকু সময় পেতে পারি, একেবারে কিন্তু অ্যাপ্রক্সিমেট করা, একেবারে ধারণা থেকে বলছি। তো এমসিকিউর জন্য যদি এভারেজ 15 ডেজ টাইম লাগে,
এবং এমসিকিউ রেজাল্ট দেওয়ার পরে রিটেনের জন্য যদি আরো ব্রিদিং টাইম পাওয়া যায়, আরো যদি 15 ডেজ পাওয়া যায়, সেক্ষেত্রে যেহেতু সামনে আবার ঈদ আছে, আপনারা কি কেউ একটু বলতে পারেন ঈদের ছুটিটা জুনের কত তারিখ নাগাদ পড়েছে? 16, 17 ষোলো। এই 3 দিন ছুটি, আর 19, 20 থাকে বুধবার, বৃহস্পতিবার, 20, 21 শুক্র, Okay. শনি। 21 শুক্র, 21-এর পরে তাহলে আমাদের 28 শুক্র, তাই তো? তো এখানে কিন্তু তাহলে আমাদের রেজাল্ট হতে হতে যদি 16 তারিখ হয়, তাহলে আগামী মাস এখন 24 তারিখ, তাহলে নেক্সট, তাহলে আমরা আসলে ধরে নিতে পারি যে অন্তত কোনোভাবে ঈদের আগে হয়তোবা পরীক্ষাটা এতটা চাপাচাপি করে হওয়ার সম্ভাবনা নাই। মানে জাস্ট একটা সাদা চোখে আইডিয়া করে নিতে পারি। তো 21, সেক্ষেত্রে 22 শুক্র, শনি, আর 28, 19 শুক্র, শনি। ওকে, 21 তারিখ অথবা 28 তারিখ, খুব কনজারভেটিভ ভাবে যদিও ধরি, একেবারে যদি খুব তড়িঘড়ি করেও নেওয়া হয়, তাহলে 21 তারিখ। 21 তারিখ মানে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এখনো প্রায় 30 দিনের মতো সময় পাচ্ছি। আর এটা যদি 28 তারিখ হয়, তাহলে ডেফিনেটলি উই আর গেটিং 30+ ডেজ। ওকে, তো এটা হচ্ছে এই 30 ডেজ আসলে আমাদের এখন রিসোর্স, তাই না? এই 30 ডেজটাকে আমাদের সুন্দর মতো আমাদেরকে ব্যবহার করতে পারতে হবে। তার আগে একেবারে শুরুতে আমরা কয়েকটা টার্গেট সেট করে নিই। টার্গেট একটু লিখে নিই এবং মাথায়ও নিই আমাদের কি কি টার্গেট থাকবে। এই পরীক্ষাটাকে কেন্দ্র করে আমাদের কয়েকটা সুনির্দিষ্ট টার্গেট থাকবে। এক নাম্বার টার্গেট হবে আমাদের, প্রথম থেকে মনে রাখবো, রাইট সিরিয়ালি। আমরা ইন্টারনালি যদি কোনো পরীক্ষা নিই, আমাদের ইন্টারনাল যত পরীক্ষা থাকবে অথবা আমরা সামনে যে পরীক্ষাটা দিব, প্রত্যেকটা অ্যান্সার সিরিয়ালি করব। ইভেন একটা প্রশ্নের মধ্যে যদি এ বি সি থাকে, এরকম থাকেও, সেক্ষেত্রেও আমরা সিরিয়াল মেনটেন করব। ওকে, এইটাতে আপনারা কেউ কোনো প্রকার ধারা উপধারা কোনো কিছু বের করার চেষ্টা করবেন না, যে স্যার সির পরে যদি আমি বি লিখি, না, করবেনই না। আমরা প্রথম থেকেই এই এটিকেটটা মেনটেন করব। এই ক্ষেত্রে আমরা একেবারে কোনো কনফিউশন রাখার ট্রাই করব না। খুব সার্টেনলি এবং খুব, মানে কি বলা যায়, খুব কনক্রিটলি, যে আমরা উইল রাইট সিরিয়ালি, যেভাবে যে অর্ডারে, ইভেন ইভেন ইফ নট ইট ইজ মেনশন ইন ইউর কোশ্চেন, তাতেও আমরা অবশ্যই সিরিয়ালি লিখবো। ওকে, এইটাতে আমরা কোনো প্রকার কেউ কোনো প্রকার মানে ধারা উপধারা বের করার চেষ্টা করব না। 2 নাম্বার, আমরা সম্পূর্ণ অ্যান্সার করে আসবো। এটা আমার প্রথম থেকে মাথায় কিন্তু এই মেসেজটা রাখতে হবে, যে আমি কোনো প্রশ্ন ছেড়ে আসবো না। ওকে, আমরা প্রত্যেকটা প্রশ্নের অবশ্যই অ্যান্সার করে দিয়ে আসবো। এটা কোনোভাবে যেন আমাদের মিস না হয়, এটা কোনোভাবে মিস হবে না। প্রশ্ন যেটাই আসুক, প্রশ্ন যাই হোক, যেটাই আসুক, আমরা অ্যান্সার প্রত্যেকটারই করব। এইটাতে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। 3 নাম্বার টার্গেট, ম্যাথের মার্কস 25 ধরে নিচ্ছি। যদি অফিসার জেনারেলের যে রিটেন কনস্ট্রাকশন, সেটা যদি একই রকম ভাবে আবার মেনটেন করে ক্যাশের জন্য, এখনো সে সংক্রান্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। হয়তোবা পরীক্ষার যখন ডেট দিবে সেখানে একবারেও বলে দিতে পারে, অথবা আলাদা করেও সিলেবাস দিয়ে দিতে পারে, অথবা নাও সিলেবাস দিতে পারে। আমরা ধরে নিচ্ছি যে ক্যাশে অফিসার জেনারেলের যে অফিসিয়ালি যেটা দেওয়া হয়েছিল, এটা যদি কন্টিনিউ করে, সেভাবেই আমরা আমাদের প্রিপারেশন প্ল্যানটা আসলে সেট করছি। ওকে, সো আমাদের এখানে আমরা একটা মার্কসের আমাদের একটা এক্সপেকটেশনস বা একটা স্ট্যান্ডার্ড ধরে নিব, যে এই লেভেল অফ মার্কস আমি অ্যাকোয়ার করার জন্য যে ড্রাইভটা দিতে হবে, সেই ড্রাইভটা আগামী এই এক্সপেক্টেড 30 ডেজে আমি সেই লেভেলের ড্রাইভটা দিব। আমি এখানে যে মার্কসের যে এক্সপেকটেশনটা ধরে নিব, সেটা অ্যাচিভ করতে হলে। ওকে, তো প্রত্যেকটা টপিকের আমি একটা কাট মার্কস এবং একটা আপার মার্কস সেট করে দিচ্ছি আপনাদের, কারণ সবার কিন্তু এক্সপেকটেশনস লেভেলটা সমান না, তাই না? আমি একটা কাট মার্ক সেট করে দিচ্ছি এবং একটা আপার মার্ক সেট করে দিচ্ছি। যারা একটু অ্যাম্বিশাস, তারা আপার মার্কসটাকে চেঞ্জ করার ট্রাই করবেন ডেফিনেটলি। আর যারা মনে করছেন যে আই উইল গো ইন এ ডিফেন্সিভ মুড এবং
আমি যে কোনো প্রকারের শুধু ভাইবা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু তার জন্য একটা কাট কাট অফ লেভেল ধরে একটা কিন্তু আমি সেট করে দিব টপিক ধরে, হ্যাঁ। তাহলে আপনি কিন্তু আলাদা করে আপনার ইভালুয়েট করে আপনি কিন্তু ধরতে পারবেন। বরং এভাবে চিন্তা করতে পারেন যে আমি ডেফিনেটলি কাট অফ রেঞ্জের মার্কসটা অবশ্যই অ্যাচিভ করব, এবং তারপরে আমি প্রিমিয়াম লেভেলের মার্কসটা পাওয়ার জন্য আমি কতটুকু আরো ব্র্যাক দিতে পারি, ওকে। তো আমরা এমন ভাবে একটা সেট করব যেন ম্যাথ আমার টোটাল 200 মার্কের মধ্যে, রিটেনে 200 মার্কের মধ্যে আমি এমন লেভেলের একটা মার্কস আমি আসলে অ্যাচিভ করতে পারি, যেটার ফলে আলটিমেটলি আমি মেরিট লিস্টে ডেফিনেটলি আমি আমি যেন থাকতে পারি, এটা একটা বিষয়। অথবা আমি যেন অন্তত ফার্স্ট চয়েস যে বা সেকেন্ড যে ইসে তার মধ্যেও যেন অন্তত যে কোনো ভাবে যেন আমি জবটা অন্তত পাই, এই লেভেলের একটা মার্কস। সো আমরা একটু দেখে নিই আমি যেভাবে সেট করেছি। আহ, আপনাদের সবার এটার সঙ্গে অন্তত এই 3 নম্বর পয়েন্টের সঙ্গে সবাইকে একমত হইতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। এটা আমি আমার পছন্দে তৈরি করেছি, আপনি আপনার পছন্দে কাস্টমাইজ করে নিয়েন। তবে টার্গেটটা থাকতে হবে এইটার সাথে কম্প্রোমাইজ করেন আর কি, এটার সাথে দ্বিমত করেন না। এই টার্গেটটা সেট করা থাকলে আপনি আপনার প্রিপারেশনটাকে আপনি নিখুঁতভাবে দেখতে পাবেন যে আপনার কি করতে হবে, ওকে। তো ম্যাথে 25 আসলে যে লেভেলের ম্যাথ পরীক্ষায় আসছে, বা রিসেন্ট সময়ে যে পরীক্ষাগুলো আমরা দেখেছি, সেখানে যে লেভেলের ম্যাথ এসেছে, সেখানে কিন্তু 25-এ 25 এক্সপেক্ট করাটা কিন্তু যায়, হ্যাঁ, হাইয়েস্ট মার্কস। আমি তারপরেও আমি দুইটা লেভেল যেটা সেট করেছি, সেখানে কিন্তু আমি এটাকে ধরেছি যে আপনি 25-এ 25 না, আপনি 20 পান, ওকে, 20 পান। আর আপনি লোয়ার লেভেলে এখানে আপনি 15 পান, ওকে, এটুকু পান, তাহলে চলবে। তো এবার আছে আমাদের জিকে। আপনারা কি আমার প্ল্যানটা কি বুঝতে পারছেন, কথাগুলা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, বা কি জিনিসটা আপনাদের সঙ্গে কমিউনিকেট করছি সেটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। Yes, sir. আমি আগে একটু লিখে নিই, তারপরে আমি আলোচনা করব, তাহলে সহজ হবে। নাহলে আমাকে এক কথা অনেক বেশিবার বলতে হচ্ছে। আমি একবার একটু, সরি, কালারটা চেঞ্জ করে দিতে হচ্ছে। আর কেউ একটু নয়েজ করছেন, একটু যদি ডিভাইসটা করা যায়। কে নয়েজটা করছেন, একটু কি ওনাকে অ্যালার্ট করে দিবেন? নয়েজটা কার কাছ থেকে আসছে, ওনাকে একটু অ্যালার্ট করে দেন না। সঞ্জয় চন্দ্র।
আসলে এটাকে ঠিক আপার বলতে গেলেও ঠিক আপার বলা যায় না, আপার না ঠিক, মানে আপনি বলতে পারেন যে স্ট্যান্ডার্ড আর কি, স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, এটা আপার না বলে, আপার না, আপার আরো বেশি হতে পারে, স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, স্ট্যান্ডার্ড মার্কস হতে পারে আপনার 45, 75। ওকে, আপনারা কি এই অংশটুকু বুঝতে পেরেছেন কিনা? এই যে ম্যাথে আমাদের এখন 25 মার্কস, আপনি লিস্ট মানে এখানে যেন কোনোভাবেই নট লেস দ্যান 15, 15-র নিচে যেন না নামে। এটা হচ্ছে একেবারে লোয়ার বা কাট অফ মার্কস, হ্যাঁ, লোয়ার মার্কস। এটা নিচে যেন কোনোভাবে না নামে। 25 পেলে তো বেস্ট, এবং ইউ মাস্ট ট্রাই ফর দ্যাট। আমি ধরে নিয়েছি যে 20 মার্কস, 20 মার্কস কিন্তু ভেরি স্ট্যান্ডার্ড মার্ক, মানে একেবারে অ্যাম্বিশাস কোনো মার্ক না, স্ট্যান্ডার্ড মার্ক। তো স্ট্যান্ডার্ড মার্ক ম্যাথে 25-এ 20, আমরা এটা ধরে নিতে পারি। জিকে জিকে যদি খুব বেশি ইজি জিকে আসে, মানে স্বাভাবিক লেভেলের জিকে আসে, তাতে কিন্তু 25 পাওয়া যেতে পারেই। ওকে, গত পরীক্ষাতেও যেটা হয়েছে, অনেকে কিন্তু 30-তে 30 পাবে। ওকে, 30-তে আপনি 30 না পেলেও আপনি 25 আপনি স্ট্যান্ডার্ড মার্কস হিসেবে নিতে পারেন, এবং এখানে যেন কোনোভাবে মার্কসটা আপনার 20-এর নিচে না আসে। জিকেতে যারা গত পরীক্ষায় 20-এর নিচে পাচ্ছেন, আপনি দেখেন প্রত্যেকেই আপনারা একটু হার্ডলস ফিল করবেন আপনাদের মেরিট লিস্টে অথবা ভাইভা কলিং এর ক্ষেত্রে, আপনারা কিন্তু হার্ডলস ফিল করবেন। সো কোনোভাবে যেন জিকের মার্কসটা 20-র নিচে না আসে। তো আমরা এখানে ধরে নিয়েছি লোয়ার মার্কস 20 এবং স্ট্যান্ডার্ড মার্কস 25, আউটস্ট্যান্ডিং মার্কস ডেফিনেটলি 30, ম্যাথেরও আউটস্ট্যান্ডিং মার্কস 25-এ 25। সো এটা কিন্তু আলাদা বিষয়, আমি কিন্তু ওটাকে না ধরে স্ট্যান্ডার্ড একটু, জাস্ট একটু লেভেলটা ডাউন করে, যেটুকু আপনি হার্ডলস ফিল করে যে একটা ভুল হতে পারে কোনো কারণে, সেটাকে মার্জিনটাকে কাউন্ট করে নিয়ে আমি কিন্তু সেটা সেট করেছি। ট্রান্সলেশনে যারা ভালো, মানে ট্রান্সলেশনে ভালো, তারা কিন্তু 20-তে 15 পেয়ে যাবেন। মানে 5টা সেন্টেন্স লিখতে হলে 5-এ যদি আপনাকে সরি 4 করে যদি হয়, সেখানে 3 করে কিন্তু আপনি ভালো লিখলে পেয়ে যাবেন। সো স্ট্যান্ডার্ড যে মার্ক সেটা কিন্তু 30, 40-এ, এবং এটা যেন কোনোভাবে 20-র নিচে না নামে। সো 20-র নিচে যদি না নামে, সেক্ষেত্রে আপনার টোটাল যে গ্রিন কালার গুলা দিয়ে আপনার টোটাল মার্কস হচ্ছে 55, লোয়ার রেঞ্জ বা কাট অফ রেঞ্জ, কোনোভাবে যেন এই 3 পার্টে 55-এর নিচে না আসে, এবং 75 অর অ্যাবভ পেলে তাহলে আপনি ডেফিনেটলি খুব মেরিটে থাকবেন। এটা একেবারে নিশ্চিত ভাবে বলা যেতে পারে। যারা স্ট্যান্ডার্ড লেভেলে মার্কসটা একোয়ার করবেন, তারা একেবারে স্পেসিফিক্যালি ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট আপনি একেবারে মেরিট লিস্টের টপের দিকে থাকবেন বা উপরের দিকে থাকবেন। সো এই 3 পার্টের পাশাপাশি বাকি যে 3টা পার্ট আছে, আমি এখন সেইগুলোতে একটু যাই। আমাদের এখানে থাকবে কম্প্রিহেনশন। আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন আমাকে, বুঝতে পারছেন আমার কথাগুলা? জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি। ওকে, কমিউনিকেট হচ্ছে কিনা, আমি বুঝাতে পারছি কিনা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার, বুঝতে। এক মিনিট।
আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। সেট বি আর এটা হলো সেট এ। আমরা দুইটা ভাগে ভাগ করেছি। এই তিনটার এক ধরনের মেরিট, থোকা থোকা মার্কস পাওয়া যায়। এই তিনটার এক ধরনের মেরিট। এখানে কোয়ালিটির অনেক তারতম্য, আপনার এক্সামিনারের বিভিন্ন ধরনের অভিরুচি, অনেক কিছুর উপর ডিপেন্ড করে মার্কিং হয়। তো আমরা এখানে ধরেছি 50% মার্কস ধরেছি কাট ব্রেঞ্চ। 50%, 50%-এর নিচে পেলে আপনি আসলে আহ, এর নিচে পেলে আপনি খুব বেশি আশাবাদী হতে পারবেন না। তো এখানে 50% মার্কস হচ্ছে কাট ব্রেঞ্চ, এবং স্ট্যান্ডার্ড মার্কস হতে পারে 65% বা 70%। স্যার কি মিউট হয়ে গেছে নাকি নাকি লাইন থেকে অফ? স্যারকে একটা টেক্সট করেন, চ্যাটে একটা টেক্সট করে দেন, তাহলে স্যার বুঝতে পারবে যে স্যার মিউট হয়েছে।
আমি কতক্ষণ ডিসকানেক্টেড ছিলাম? অনেকক্ষণ। স্যার অনেকক্ষণ। ওকে, তাহলে তো 4 আমাদের মিনিট রেসপন্স। ওকে, আমরা কতটুকু ছিলাম মনে আছে কি? কোথায় ছিলাম আলোচনায়? আপনাদের কতটুকু শুনেছেন সর্বশেষ? স্যার আমরা কি প্ল্যান নিয়ে কথা বলেছি আমাদের? না স্যার, এই পর্যন্ত এটা কি শেষ করেছি আমাদের টার্গেট গুলা? টার্গেট যে লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 105 পর্যন্ত গেছিলেন আর কি। এরপর ডিসকানেক্টেড ওকে, হয়ে গেছিলেন। এটা আচ্ছা, এটা যেটা ওখানে তারপরে যেটা বলেছি যে এই যে কাট অফ রেঞ্জ বা লোয়ার রেঞ্জ এবং স্ট্যান্ডার্ড রেঞ্জ যে দুইটা সেট করে দিয়েছি বা যে সম্পর্কে কথা বলেছি, এটা কিন্তু আহ, শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য প্রযোজ্য, এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য প্রযোজ্য না। আপনি বাংলাদেশ ব্যাংকের এডি বা অফিসারের জন্য কিন্তু এই রেঞ্জটা প্রযোজ্য হবে না, সিনিয়র অফিসারের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না। তখন কিন্তু রেঞ্জটা, লোয়ার রেঞ্জটা ডেফিনেটলি আরো আপ করবে। আমি কিন্তু স্পেশালি ক্যাশের যে পরিমাণ কিউ থাকবে সেটাকে খানিকটা একনলেজ করে বেশ খানিকটা রিল্যাক্স ভাবে আমি কিন্তু কাট রেঞ্জটাকে অনেক ডাউন করে ধরেছি। হ্যাঁ, তো এখানে কিন্তু এটা শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য কিন্তু স্পেসিফিক্যালি প্রযোজ্য, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য না। এরপর আমি বলেছিলাম বা যেটা আলোচনা করছিলাম, আমি মিউট ছিলাম তখন, আপনারা হয়তো শুনতে পাননি, সেটা আবার একটু ক্লিয়ার করে বলে ফেলি। সেটা হচ্ছে এই যে আমাদের একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ এবং একটা লোয়ার রেঞ্জ, যে দুটো রেঞ্জ আমরা সেট করেছি, এটা অ্যাচিভ করতে হলে আগামী যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়টাকে আসলে আমরা একটু 4 উইকসে ভাগ করেছি। আহ, যে কোনো পড়াশোনার প্ল্যান গুলা আসলে ডেইলি পড়তে হয়, কিন্তু প্ল্যান গুলো সব সময় খুব বেশি মানে সুইটেবল হয় যদি উইকলি করা হয়। হ্যাঁ, মান্থলি হলে অনেক লং হয়ে যায়। ফর উইক মানে এটা উইকলি সবসময় বেস্ট হয়। সো আমরা ধরে নিতে পারি যে আমরা যে সময়টা পাচ্ছি আমরা মোটামুটি ইফেক্টিভলি 4টা উইকস পেতে পারি, কনসিডারিং দ্য ঈদুল আজহা ভ্যাকেশন। ওকে, তো আমাদের ওখানে যদি 28-এর দিকে পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা ইফেক্টিভলি 4টা উইক পেতে পারি। এই 4টা উইকের মধ্যে আমাদের রিটেনের জন্য আমরা কোন কাজগুলো ক্লাসরুমে করব এবং এর পাশাপাশি আমাদের আর কি কি আমাদের বাসায় করতে হবে সেই বিষয়গুলো আমি একটু সেট করে দিতে চাই আমাদের সিগনেচার ফ্রাইডে ব্যাচের জন্য, স্পেশালি যারা আসলে আগামী এই অফিসার ক্যাশের জন্য স্পেশালি অ্যাডমিটেড হয়েছেন। আপনাদের এই সময়টুকু আপনারা যেভাবে এক্সপায়ার করতে পারেন, কারণ এটা কিন্তু একটা বিগ চান্স থাকবে। সো একটু যদি আপনি এই অন্তত একটা মাস একটু যদি একটু সিরিয়াসলি ডেভোটেডলি এটা একটু এক্সিকিউট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আহ, আপনি বুঝতে পারছেন যে আপনার প্রিপারেশনটা ডেফিনেটলি বেটার হবে। সো এখানে আমাদের যেটা প্ল্যান আছে যে 4 উইকস এর মধ্যে আমরা প্রতি উইকে 2টা কম্প্রিহেনশন করব। তার মানে হচ্ছে আমরা ক্লাসরুমে অন্তত 8টা কম্প্রিহেনশন ইনশাআল্লাহ সলভ করতে পারবো। প্রতি উইকে 2টা করে আমরা সামারি প্র্যাকটিস করব। সামারি, তো 8টা সামারি করতে পারবো 4 উইকস এর মধ্যে আশা করা যায়। এবং প্রতি উইকের জন্য আমাদের উইক গুলো যেহেতু 5 ডেজ উইক হিসেবে আমরা কাউন্ট করি, 5 ডেজ এর জন্য 5টা করে ফোকাস রাইটিং এর আমি একটা করে সেট করে দিব। এই 5টা করে ফোকাস রাইটিং 4 উইকসে টোটাল 20 ফোকাস রাইটিং, যেগুলো বেসিক ফোকাস রাইটিং। আমরা এখনো জানি না এই ধরনের একাডেমিক বা যেগুলো দিয়ে আমরা প্রিপারেশন নেই এই ধরনের কোনো টপিক পরীক্ষায় আদৌ আসবে কিনা, কিন্তু আদৌ যে আসবে না সে সম্পর্কেও যেমন, যেহেতু আমরা আসলে সার্টেনলি জানি না, যে এখনো আসলে ইনফ্লেশন নিয়ে প্রশ্ন হতেই পারে, ব্যাংকিং সেক্টর রিফরমেশনের প্রশ্ন আসলে হতেই পারে। সো এগুলো নিয়ে আমাদের আসলে প্রিপারেশন নিতেই হচ্ছে। আমরা যেগুলো ওয়েল নন টপিক টপিক হিসেবে জানি সেগুলো কিন্তু আমাদের আসলে প্রিপেয়ার্ড হয়ে যেতেই হচ্ছে। এর পাশাপাশি যে টপিক গুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, যে কোনো ধরনের টপিক হতে পারে যেটা গত পরীক্ষায় আমরা দেখেছি, এই ধরনের টপিক আসলে সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব সে বিষয়গুলো কিন্তু আমরা ফোকাস রেটিং এর এই পরবর্তী সেশন গুলোতে আমাদের থাকবে। তো আমাদের 4টা উইকে আমাদের একটা করে সেশন থাকবে আমাদের এই ফোকাস রাইটিং এর জন্য। আহ, সেখানে 5টা করে ফোকাস রাইটিং আইটেম নিয়ে আমরা বেসিক টপিক গুলো নিয়ে কথা বলবো। এর পাশাপাশি আমাদের যে কোনো একটা টপিক থেকে ওই টপিক গুলোর উপর যে কোনো একটা টপিক তৈরি করে যে কোনো ফোকাস রাইটিং গুলো কিভাবে আসলে কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি বা যেভাবে আমরা লিখতে পারি, এই ধরনের স্ট্র্যাটেজিক বিষয়গুলো বা থিঙ্কিং গুলো কিভাবে করতে হয়, রাইটিং এর শুরুটা কিভাবে করতে হয়,
এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে আসলে কথা বলবো। ওকে, সো আমাদের এই 4 উইকস প্ল্যানের মধ্যে আমরা এই জিনিসগুলো কমপ্লিট করব আমাদের সেট বি থেকে। এর পাশাপাশি আমাদের কিন্তু ম্যাথের আপনাদের একটা সেশন হয়েছে, ম্যাথের কিন্তু আরো 3টা সেশন আপনাদের হবে। হ্যাঁ, 3টা সেশন কিন্তু আপনাদের হবে। এই 3টা সেশন যে কন্টেন্টই কভার করুক না কেন, আপনাদের জন্য ম্যাথের জন্য আমার পরামর্শ, আপনারা এভরিডে 20 মিনিটস, এভরিডে, AVERY, এভরিডে, এভরিডে 20 মিনিটস করে, কতদিন, 30 দিনে, 30 দিন যদি আপনারা করেন, তাহলে এখানে অলমোস্ট কিন্তু প্রায় 600 ম্যাথের আপনার প্র্যাকটিস হওয়া পসিবল। আপনারা যারা এই 200 মার্কের রিটেনে ম্যাথে 25-এ 25 পাবেন, তারা কিন্তু মানে ভেরি নিয়ার টু গেটিং এ জব। হ্যাঁ, তো এই এই আমি বলেছি যে ড্রাইভটা 30 দিনের মাত্র ড্রাইভ, এই অল্প কয়েকদিনের ড্রাইভটা যদি জুৎসই মতন দিতে পারেন, তাহলে কিন্তু একটা দারুণ আউটকাম আসতে পারে। আপনারা ট্রাই করেন, 20টা ম্যাথ প্রতিদিন করা কিন্তু খুব বেশি টাফ জব না, 20টা ম্যাথ কিন্তু করতে পারেন। এবং এক্ষেত্রে আপনারা প্রিফারেন্স দিবেন বিআইবিএম এর বিভিন্ন ফ্যাকাল্টিতে রিটেন পরীক্ষা যে ম্যাথ গুলো এসেছে সেই ম্যাথ গুলো। এর পাশাপাশি জিওমেট্রি থেকে আমি আপনাদেরকে কয়েকটা ম্যাটেরিয়ালস দিয়ে দিব। জিওমেট্রি ম্যাটেরিয়ালস গুলো কমপ্লিট করার এজেন্সটা হচ্ছে রিসেন্ট সময়ে যতগুলো রিটেন পরীক্ষা দেখেছি, ম্যাক্সিমাম খানে কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলো থেকে এই প্রশ্ন রিপিট হতে দেখছি। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হিসেবে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। যাই হোক, এই কালেকশন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এইগুলো নিজের দায়িত্বে প্রতিদিন 20টা করে ম্যাথ, এভরিডে 30 মিনিটস। এবং এটার জন্য কিন্তু ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু পসিবল না। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে নিজের দায়িত্বে করতে হবে। সরি, সরি, স্ক্রিনে কিছু নাই, কিছু দেখাচ্ছে কি? ও স্ক্রিনে কিছু নাই। আচ্ছা, আপনারা কথা বলেন না কেন? আমি তো আমার মতো কথা বলে যাচ্ছি, আমি তো দিয়েছি মনে হয়, দেখতে পাচ্ছেন? এইবার আসতেছে। ওকে, তো যেটা বলছিলাম, আমাদের এটা হচ্ছে প্ল্যানটা। এভরিডে আপনারা অন্তত 20টা করে ম্যাথ করার যদি ট্রাই করেন, অলমোস্ট প্রায় 500-600 কিন্তু ম্যাথ আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারবেন। তো এটা হলে কিন্তু 25-25 ম্যাথটা যদি পারেন, তাহলে তো একটা দুর্দান্ত কোনো কিছু হয়ে যেতে পারে। ওকে, এর পাশাপাশি আছে জিকে। ওকে, জিকে আপনারা রিসেন্ট সময়ের প্রশ্নগুলো একটু রিভিউ করে দেখেন। জাস্ট মিনিট, একটা মিনিট, আমার একটা ইমার্জেন্সি ফোন একটু রিসিভ করতে হচ্ছে, একটা মিনিট। आप समझेंगे जैसा लोग समझते हैं वैसा आप कुछ नहीं है। आइए, जब आप बाकी लोगों से मिलेंगे तब पूरी तरह समझ जाएंगे। सर, तिरुवनंतपुरम में कहाँ रहते हैं? वहाँ मेरी माँ का হ্যাঁ, যেটা বলছিলাম, কেউ নয়েজ হচ্ছে, একটু নয়েজটা অফ রাখি, নয়েজটা না করি। জিকের ক্ষেত্রে আমরা 10টা টপিক সেট করে নিতে পারি এই 30 দিনে পড়ার জন্য। প্রতি 3 দিনে একটা করে টপিক যদি আপনারা ঠিকঠাক মতন টপিক ওয়াইজ পড়তে পারেন, তাহলে টপিক ওয়াইজ কিন্তু মেনটেন করে জিকে রিটেন পরীক্ষা জিকে গুলো কিন্তু মেনটেন করছে এখন পর্যন্ত। আপনারা প্রিভিয়াস কয়েকটা জিকে প্রশ্ন দেখবেন, বিআইবিএম যে প্রশ্নগুলো করেছে, সেখানে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন কিন্তু আছে। তারা কিন্তু এখনো এই সেট গুলো কিভাবে কিভাবে তারা কিন্তু মিলে যাচ্ছে। আপনি যদি টপ 10 জিকে টপিক আপনি যদি সিলেক্ট করে নেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে ফিট করে যাবে। আমরা একটু জিকে টপিক গুলো একটু লিখে নিই, একটু টপিক গুলো লিখে নিই যেগুলো আমরা কমপ্লিট করব। আমি ফ্রেশ কপি আপনাদেরকে হয়তো বা পরে প্রোভাইড করব, তারপরে আপনারা একটু লিখে নিন, লিখে নিলে এটা সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা সেই 1947 থেকে 1971 পর্যন্ত, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর কি। ফিনান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ।
আমার লেখা কি পড়তে পারেন? জি স্যার পড়া যাচ্ছে। না পড়তে পারেন না, পরে গিয়ে আবার বলেন স্যার কি লিখে, আমি দেখছি এটা। স্যার যে কি লেখে কিছুই বোঝা যায় না। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ, গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইউএন and other international institutions, culture and heritage. আমি কি পরের পৃষ্ঠা যেতে পারি? স্যার স্যার একটু স্যার একটু হ্যাঁ শিওর, টেক টাইম। যাবো? জি স্যার কয়জন আছি আমরা? 29 জন। আমাদের মেহমান কেউ আছেন একেবারে অ্যাডমিটেড কোনো ব্যাচের না, এরকম কি কেউ আছেন, মানে আহ, আহ, নিজের আগ্রহ নিয়ে এসেছেন? আছেন কেউ? স্যার আমি আছি কি নাম আপনার? আমি দেখতে পাচ্ছি নাকি? আবদুল্লাহ। ও আচ্ছা, আপনি আবার খুব মেহমান হইলেন কবে? আচ্ছা, এটা সিগনেচার পাইছেন? নতুন আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনারা আবার দেখেন ওই নাগরিকত্ব ক্যান্সেল না হয়ে যায়, খেয়াল রাখেন। না, তা হবে না। গেমস এন্ড স্পোর্টস, সায়েন্স এন্ড ইনভেনশনস, আর্ট, লিটারেচার এন্ড কালচার, ওয়ার্ল্ড জিওগ্রাফি এন্ড হিস্ট্রি। এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস একটু দেখে রাখা দরকার। ওয়ার্ল্ড ডেজ এন্ড ইভেন্টস, পার্সোনালিটিস, অ্যাওয়ার্ডস, ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক, ফুটবল ইভেন্টস। যে সময়টা আসলে আমাদের এই পরীক্ষা টরীক্ষা হতে যাচ্ছে, এই সময়গুলোতে কিন্তু অনেকগুলা ওয়ার্ল্ড স্পোর্টস ইভেন্ট কিন্তু চলমান থাকবে। আমরা জানি টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ চলমান আছে, সামনে অলিম্পিক আছে, ফুটবলের অনেকগুলো ইভেন্টস কিন্তু চলতেছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আছে সামনে। এর পাশাপাশি কি আছে যে ইউরো চলতেছে, ওদিকে কোপা আমেরিকা চলতেছে। তো অনেকগুলো ফুটবল ইভেন্টস আছে। যদি প্রশ্নকর্তা কোনোভাবে ফুটবল লাভার্স হয়, তার কিন্তু একটু শখ হবে যে ফুটবল থেকে একটা প্রশ্ন দিই। তো এই ধরনের সাইকোলজিক্যাল বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু জিকে তে চলে আসে।
আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। যেমন আমারে যদি প্রশ্ন করতে দিত, আমার খুব ইচ্ছা করতো যে ফুটবল থেকে একটা প্রশ্ন দিব, ওকে। তো এরকম, বা ওয়ার্ল্ড কাপ থেকে একটা প্রশ্ন দিব, বা সামনে অলিম্পিক থেকে প্রশ্ন দেওয়ার তো ডেফিনেটলি সুযোগ আছে, একেবারে খুব কাছাকাছি সময় আমাদের অলিম্পিক চলে আসতেছে। তো এইগুলো কিন্তু প্রশ্নে কিন্তু আসতে পারে বা পরীক্ষায় সম্ভাবনা আছে। সো আমরা যদি এরকম 10-12টা আইটেমতে একটু প্রায়োরিটি দিয়ে আহ, আমরা যদি একটু রুটিন করে, যে 3 দিন করে একটা করে টপিক আমি যদি কভার করি, তাহলে কিন্তু চমৎকার একটা প্রিপারেশন হতে পারে। কি আসবে পরীক্ষায় আমরা যেমন জানি না, সুতরাং আমাদের প্রিপারেশনটা হতে হবে আসলে ক্যান্ডিড। আমাদের যে ধরনের বিষয়গুলো পরীক্ষা আমরা আসতে দেখি, আমাদের সে ধরনের বিষয়গুলোতে প্রিপেয়ার থাকতে হবে। সো আমরা এই টপিক গুলার উপর কিন্তু চাইলে আগামী প্রিপারেশনটাকে কিন্তু ইয়ে করতে পারি, ঢেলে সাজাতে পারি। এর সবগুলোই কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু আসলে কমপ্লিট করতে পারবো না। এটা কিন্তু আমাদের প্লাস আপনাদের নিজের প্ল্যানের সঙ্গে দুইটাকে একটু কিন্তু কম্বাইন্ড করে এই টপিক গুলোকে কিন্তু কভার করার ট্রাই করতে হবে। ওকে, সবগুলো আইটেম মোটামুটি আলোচনা করেছি, একটা আইটেম বাকি আছে, বলেন তো কি? কে বলতে পারবেন যে বিষয় নিয়ে এখনো কথা বলিনি? প্রাইস হ্যাঁ, একটা টপিক নিয়ে এখনো কথা বলা হয়নি। কোন বিষয় নিয়ে কথা সামারি বলবো? প্রিসাইজ। না, সামারি কম্প্রিহেনশন তো বললাম। সামারি বিষয় তো আর এখন আর মানে এই প্ল্যানের মধ্যে তো আর কথা বলার কিছু নেই। আমরা ক্লাস আগামীকাল থেকে তবে ক্লাস শুরু করব, তখন তো আমরা বিষয়ে ডিটেল কথা বলবো। একটা টপিক নিয়ে কথা বলিনি, কারণ এই টপিকটা আমার কাছে এইবারের পরীক্ষার জন্য সবচেয়ে স্ট্র্যাটেজিক আইটেম হিসেবে নিয়েছি, এবং এই টপিকটাকেই আমি এইবার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এজন্য এটাকে এখনো কথা বলিনি, সেটা হচ্ছে ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন নিয়ে এবার আমাদের একটু আগে আমি আসলে অত বৃহৎ পরিসরে যতটা লেভেলের ট্রান্সলেশন নিয়ে আসলে কাজ করার উচিত ছিল, সেটা আসলে হয়ে ওঠেনি। আমাদের ট্রান্সলেশন নিয়ে এবার আমরা একটু ব্যাপক আকারে কাজ করব। দেখেন, গত পরীক্ষাটাও যারা দিয়েছেন তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি বিব্রত করেছে ট্রান্সলেশন পার্ট, ওকে। আমার নষ্ট তো হয়েছে বেশি। হ্যাঁ, ট্রান্সলেশনে কিন্তু আপনারা অনেক ভুগেছেন, বাকি সবগুলো আলু আলু আসছে, তাই না? সবগুলো কিন্তু অনেক মজা লাগছে লিখতে। জিকে তো রীতিমতো আহ, মানে চকলেটের মতো ক্রিস্পি সব জিকে আসছে। ম্যাথও খুব সহজ ম্যাথ আসছে। কেউ নিতান্ত ভুল করতে না চাইলে তার ভুল করার কোনো সুযোগ নেই, নিজে থেকে যদি কেউ ভুল না করে বসেন বা বেখেয়ালি না হন, যে কেউ যে রেশিও গুলো একটু ই করলেন, লিকুইডেটেড করেননি বা ছোট করেননি, এই ধরনের বেখেয়ালি ছাড়া প্রশ্ন কিন্তু খুব সহজ হয়েছিল। বাট আলটিমেটলি ভুগিয়েছে কিন্তু ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনটা নিয়ে আমরা আসলে এই একটা মাস একটু ডেডিকেটেড ভাবে কাজ করতে চাই। এটা আমি আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা ব্যাচের জন্য আমি আলাদা করে এটাকে কিন্তু টেক কেয়ার করব, এবং একসঙ্গে একই রকম করব না, কারণ সমান লোড সবার জন্য সমানটা এবার দিব না আর কি। সো ট্রান্সলেশনটা নিয়ে আপনাদের প্রত্যেকের আলাদা করে আপনাদের ক্লাসরুমেই আপনারা ইনস্ট্রাকশনস পেয়ে যাবেন, ওকে। এবার আসি, আমরা আসলে কি কি করব সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আসলে কমিউনিকেট করে দিয়েছি, এবং আপনাদেরও কি কি করতে হবে আর একটা সেটাও মোটামুটি কোশ্চেন আমি ছিল। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আমি যাচ্ছি, আমাকে একটু শেষ করি, আমি আর 2 মিনিট নিয়ে শেষ করে দিব, এরপরে পুরোটাই প্রশ্ন। আমাদের ক্লাস প্ল্যানটা কেমন হবে? ক্লাস প্ল্যানটা হবে আহ, যে ক্লাসের আমাদের যে শিডিউল আছে, শিডিউল গুলো তো ডেফিনেটলি হবে। আমি যেটা বুঝেছি যে যেহেতু সময়টা আর একটু বেশি পাচ্ছি, আমাদের আসলে শিডিউলের বাইরেও আমাদের কিছু ক্লাস থাকবে। তো আপনাদের ক্লাসের সংখ্যা নিয়ে একেবারেই মানে কি বলা যায়, কোনো প্রকার ইয়ে করার কিছু থাকবে না, যে ক্লাসের সংখ্যা আরো অনেক বেশি পাবেন। যেটুকু আপনাদের বলা হয়েছে, প্রতি সপ্তাহের মধ্যে আমি সুন্দর করে প্রতি উইক বাই উইক ক্লাসের কিন্তু রুটিন গুলো করে দিব, ওকে। তাহলে যেটা হবে আপনাদের, আমি এমন ভাবে রুটিনটা করে দিব যে আমার রুটিনের সঙ্গে যেন আপনি অ্যাকোমোডেট করে এটাকে আপনার প্রিপারেশনে আগামী 1 মাসের জন্য এটা কাজে লাগাতে পারেন, ওকে। আগামীতে যেহেতু খুব কাছাকাছি সময়ে আর কোনো এমসিকিউ পরীক্ষা তাড়া নাই, যদি না জনতা আর্টসির পরীক্ষাটার কোনো ডেট না হয়, খুব কাছাকাছি সময়ে যেহেতু আর কোনো এমসিকিউ পরীক্ষার আপনাদের প্রেশারটা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই একটা মাস যারা অন্তত
অফিসার ক্যাশের রিটার্নটা দিবেন তারা কিন্তু খুব ডেডিকেটেড ভাবে সময়টা কাজে লাগিয়ে চান্সটা কিন্তু নিতে পারেন। সো আমি যেটা করব যে আপনাদের কমফোর্টেবল 1 উইকের ক্লাস কম্পোজিশন এবং প্রিপারেশন নিতে যেটা সুইটেবল হয়, যেখানে রাইটিং গুলো থাকবে, আমাদের ট্রান্সলেশন তো ডেফিনেটলি আলাদা করে থাকবে সেটা আমি বলেছি, ম্যাথের ক্লাস আছে, জিকে ক্লাস আছে, ওয়েল কম্বিনেশন করে এট বেস্ট আপনাদের যতটুকু প্রিপেয়ার করে দেওয়া সম্ভব, আহ, শুধুমাত্র রুটিনে কি আছে সেটা মাথায় রেখে না, আপনাদেরকে ডেডিকেটেড ভাবে যতটুকু প্রিপেয়ার করে দেওয়া সম্ভব আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, সো আপনারাও কিন্তু ডেডিকেটেড ভাবে একটু নিতে হবে। বিশেষ করে ফ্রাইডে ব্যাচের ক্ষেত্রে আমার কিন্তু একটু পোর অবজারভেশন আছে, আপনারা কিন্তু এমসিকিউ সময়ে হয়তোবা আমাদের এগুলোকে খুব বেশি গুরুত্ব দেননি, কিন্তু দিলে খারাপ হতো না, আপনারা যে রেসপন্স করেছেন সেটা খুব পুয়ার ছিল। আশা করি রিটেনের জন্য যে পোর্শনের জন্য আপনারা আসলে অফিসিয়ালি এসেছেন সেখানে আপনাদের রেসপন্সটা ঠিকঠাক মতো থাকবে বলে আমি এক্সপেক্ট করি। এইবার বলেন আপনাদের কার কোন কোন প্রশ্ন আছে? প্রশ্ন নেই, 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করবেন, বাকিটা আমরা ক্লাসে আলোচনা করব। ট্রান্সলেশন কোথা থেকে পড়লে ভালো হবে, মানে আপনারা কি ম্যাটেরিয়াল দিবেন নাকি? ট্রান্সলেশন দেখেন, ট্রান্সলেশন তো আসলে কখনো আমাদের রিপিট হবে না। ট্রান্সলেশনের জন্য দরকার কি, আমাদের দরকার হচ্ছে স্কিল বা একটা অভ্যাস তৈরি করা, যেন আমরা ট্রান্সলেশন করতে গিয়ে ওই ডিসকমফোর্টটা না হয়। তো আমরা আমরা যেটা ক্লাসরুম বা আমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে যেগুলো করব সেগুলো করবো হলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে। এর পাশাপাশি আপনি যে কোনো যে কোনো ম্যাটেরিয়ালস, এটা যে কোনো ইংরেজি পত্রিকা, যে কোনো বাংলা পত্রিকা, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তবে আমি যেগুলো দিব সেগুলো অবশ্যই প্রায়োরিটি বেসিস, এগুলো আগে কমপ্লিট করবেন। এর পাশাপাশি ওই যে ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেখানে আপনার সলিউশন দেওয়া আছে কোন একটা বইয়ে, সেগুলো থাকলে সেখান থেকে চাইলেও আপনি নিজের মতো করে এক্সট্রা কিন্তু প্রিপেয়ার হতে পারেন। ওকে, আর স্যার এই রিটেন ক্লাস এগুলা কি আলাদা? আর হচ্ছে যে আমাদের যে মেয়ে ব্যাচের জন্য এখানে কি আমাদের আবার আলাদা ক্লাস হবে এরকম, মে নাকি স্যার ব্যাচের সব ক্লাস, ব্যাচে? ফেব্রুয়ারি ব্যাচের ক্লাস সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এই ক্লাসগুলোতে শুধুমাত্র তাদেরকে অ্যাক্সেস দিব যারা আগামী ক্যাশের পরীক্ষাটা যারাদের দিতে হবে মনে করছেন, কাট অফ তাদের কাট মার্কস ভালো আসবে, পরীক্ষা দিবেন সেভাবে নিয়ত নিয়েছেন, আমি তাদেরকে বলবো যে এই ক্লাসগুলোকে বা এগুলোকেও প্রায়োরিটি দিতে। ওকে, আলটিমেটলি কোন একটা ব্যাচ কমপ্লাই করার যে আপনার তো আসলে দরকার কি, আপনার দরকার ইমিডিয়েট একটা চাকরি। যদি কোনোভাবে আপনি যদি এটা এক্সপেক্ট করেন, আপনি যদি বিগিনার হন তাহলে আপনার এটার দরকার নেই এখন, আপনি শুধুমাত্র আপনার ব্যাচের ক্লাসগুলো কমপ্লিট করেন। যারা আলাদা করে এই ক্যাশের পরীক্ষাটা দিয়ে টিকবেন বলে আশা করছেন, তারা চাইলে, যেহেতু 1 মাস সময়, নট ব্যাড, একেবারে খুব বেশি না আবার খুব সামান্য না, আমরা এক্সপেক্ট করতেছি যদি মাসখানেক সময় এ করা যায় এবং আপনারা যদি টাইমটাকে কাজে লাগান, তাহলে এর মধ্যেও যে পরিমাণ আসলে আমাদের থার্ডস থাকবে মানে রিক্রুটমেন্টের, তাতে কিন্তু বলে মেলে অনেকেই কিন্তু চাইলে ঢুকে যেতে পারবেন, সেরকম সুযোগ থাকবে। তো যারা একটু এক্সপেক্ট করতেছেন যে রিটেন পরীক্ষা দিতে পারবেন, তাদেরকে আমি এনকারেজ করবো এটা করার। ওকে, আমাদের রেগুলার স্যার ব্যাচের ক্লাসগুলো রেগুলার শিডিউলে হবে, এটা আলাদা, এটার সঙ্গে এটাকে মিক্সড আপ করবো না। ওই ব্যাচের যেগুলা রাইটিং ক্লাস যদি কমন টপিক হয় সেক্ষেত্রে মার্কস করে দিব সেদিন, তার বাইরে এটা ক্লাসটা আলাদা হবে। এই ক্লাসটা আমি সন্ধ্যায় নিব, এই রিটেনের ক্লাসগুলো আমি সন্ধ্যায় নিব। জি, আর কোনো প্রশ্ন? স্যার মার্ক কেমন থাকলে এই রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া যাবে, মানে এইটা একটু কঠিন প্রশ্ন। আমি এই প্রশ্নের খানিকটা ইঙ্গিতপূর্ণ অ্যান্সার দিয়েছি প্রথম অংশে আমার এই আলোচনার বা এই ক্লাসের একদম ফার্স্ট পার্টে, সেখানে কিন্তু একেবারে স্ট্যাটিস্টিক সহ গত বছর এই কারেন্ট ইয়ারের কত সংখ্যক পরীক্ষার্থী আপনি ওখানে যদি পার্সেন্টেজ করে দেখেন সেক্ষেত্রে আপনি ধরতে পারেন, আপনি নিজেই গেস করতে পারবেন। এটা এভাবে আসলে প্রেডিক্ট আমি আসলে কখনো করি না, আর আমার কখনো কোনো প্রেডিকশন কাজেও লাগে না। হ্যাঁ, তো আপনি কত পাবেন বলে আশা করতেছেন? আপনার এক্সপেকটেশনস কত? 51.5 এরকম থাকে আর কি। আচ্ছা, আহ, এখন এটা তো আসলে খুব
কনফার্ম করে বলাটা খুব কঠিন, তাই না? তো সবাই যেটা বলছে যে 50 কুড বি এ সেফ মার্ক বা সেফ জোন। যদি এখান থেকে আর আপনার ড্রপ না করে, সেক্ষেত্রে এটা একটা ভালো মার্কস মনে হয়, অনেকে সেভাবেই বলছে। কারণ যত সংখ্যক ছেলে মেয়েকে আসলে রিটেনের সুযোগ দেওয়া হবে, তাতে এই মার্কসটা কুড বি কনসিডারেবল, কুড বি। আমি আপনাকে কোনো আউটস্ট্যান্ডিং মানে একেবারে হোপফুলি কোনো কিছু বলছি না, বাট দ্যাট মাইট বি। ওকে, আর কোনো প্রশ্ন কি আছে? আমরা আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাচ্ছি, এবং যে ডিসকাশন গুলো হলো এটার একটা সামারি রুটিন আকারে আমি আপনাদেরকে করে দিব, শিডিউল আকারে এবং আমাদের আকারে। আপনারা এই অংশটুকু, যে অংশটুকু আমি ওই মার্কস ডিস্ট্রিবিউশন বুঝে বলেছি, আপনাদের টার্গেট সেট করাটা বুঝে বলেছি, এটা একটু নিজের মাথার মধ্যে নিবেন। হ্যাঁ, দরকার আছে প্রত্যেকটা জিনিসের। যদি আপনি টপিক ওয়াইজ আপনার যদি একটা টার্গেট রেঞ্জ থাকে, আপনি জানেন পথটা চিনতে সুবিধা হয়। হ্যাঁ, আপনি আপনার রাস্তাটাকে চিনেন, আপনি আপনার ডেস্টিনেশনটাকে চিনেন। যদি ঠিকঠাক মতন টার্গেটটাকে আপনি জানেন, বুঝেন, এবং এটা যদি একটু মাথায় সেট থাকে, আপনি ক্লিয়ারলি দেখবেন পিকচারটা, আপনার জন্য বেটার হবে। এবং এই প্রিপারেশনটা আপনার জন্য ক্ল্যামজি লাগবে না, আপনার জন্য মানে স্বচ্ছ লাগবে আপনার কাছে। ওকে, ট্রান্সপারেন্ট লাগবে। সো আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দিতে চাই, ক্লাসেই বাকিটা আলাপ হবে। আর কোনো প্রশ্ন স্যার আছে কিনা? অ্যাডমিশন ফিটা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন জি। ফিটা স্যার কেমন হবে? ও আচ্ছা, আমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে 1000 টাকা। আপনি কি মেহমান মানে গেস্ট ফার্স্ট আসছেন না আমাদের স্যার, এখানে? আচ্ছা, ফেব্রুয়ারি এটার ব্যাচের। ফেব্রুয়ারি ব্যাচের না? আপনার এখানে তো আর ফেব্রুয়ারি ব্যাচের হলে আপনার এটা তো আসলে আপনার জন্য কমপ্লিমেন্টারি। আমাদের তো এখানে আমরা তো কখনো মানে এই ক্র্যাশ যে কোর্স গুলো থাকে, যারা রেগুলার ব্যাচে তাদের জন্য তো কোনো অ্যাডমিশন থাকে না বা অ্যাডমিশন নেওয়া লাগে না। আপনি কিন্তু এটা অ্যাক্সেস পাবেন। অ্যাক্সেস পাওয়া আর এটা লোড নেওয়া কিন্তু আলাদা। আপনার যদি প্রয়োজন না হয় এই মুহূর্তে, ওদের এই লোডটা নিয়ে আপনি আপনার রেগুলার ক্লাসের মুডটা কিন্তু নষ্ট করবেন না। আপনি তখন নিতে পারেন যখন ইউ আর ভেরি সার্টেনলি নো দ্যাট যে আপনি পরীক্ষা দিতে পারবেন, রিটেন পরীক্ষা দিবেন, একটা ভালো মার্জিন আছে আপনার এমসিকিউ পার্টে, এবং আপনি ক্যাশের এই সুযোগটা সত্যিকার অর্থে নিতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে প্রায়োরিটি দিবেন। ওকে, আর কোনো প্রশ্ন কি আছে কিনা? স্যার রিটেন ক্লাসটা সন্ধ্যায় বলতে স্যার কয়টার দিকে শুরু হতে পারে? এটা ক্লাস শুরু হবে আপনি ধরেন যে 7:30 থেকে। স্যার আর একটু পেছানো যায়? সরি, বুঝি নাই। মানে সময়টা কি আর আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা মানে কি ওই পেছানো যায়? 7টা 7:30 বলেছি তো, আপনি 7:30 থেকে মনে করেন 7:40 এরকমই ধরেন, এর মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। এটা ছাড়া আসলে টাইম ফ্রেমটা আমিও ঠিক রাখতে পারবো না, আমার অন্যান্য ব্যাচের আবার একটু এক্সট্রা ক্লাসেস থাকে। So, এই টাইমের মধ্যে মোটামুটি হবে। ওকে, আর অন্যান্য দিন যদি কখনো পরিবর্তন হয় সেটা তো আমি অ্যানাউন্স করে দিই। আপনাদেরকে সবসময় পরামর্শ থাকবে গুগল ক্লাসরুমটা স্ট্রিক্টলি ফলো করবেন। ওকে, ওকে ওকে স্যার। হ্যাঁ, 3 তারিখে একটা ভাইবা আছে, একটু পরামর্শ দেন তো। কিসের ভাইবা? ক্যাশের। ব্যাংকের? আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা ভালো করে দেখে যান, এটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম থ্যাংক ইউ প্রশ্ন কোনো না কোনো ভাবে এখানে থাকে। প্লাস আপনার একাডেমিক বিষয় কোনটা ছিল? স্যার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। তাহলে তো আপনি আসলে ভয়ঙ্কর লেভেলের প্রশ্নর সম্মুখীন হতে পারেন, কারণ ওখানে সব সময় ম্যাক্সিমামই বিজনেস গ্রাজুয়েটরা থাকেন। সো আপনাকে আসলে ম্যানেজমেন্টে পড়তেন মানে বিজনেস ফ্যাকাল্টির যে কোনো প্রশ্ন আপনাকে বা বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারে। আপনি যেটা করবেন, আপনার যে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট এই লেভেলের যে কোনো বইয়ের একেবারে লাস্টে যে গ্লোসারি একটা অংশ থাকে দেখবেন, যেখানে এক জি স্যার। কথায় বিভিন্ন ডেফিনিশনস গুলা বা বিভিন্ন কনসেপ্ট গুলা থাকে, এই কনসেপ্ট গুলো চোখ জি, বুলিয়ে যেগুলো। দেবেন। হ্যাঁ, ম্যানেজমেন্টের বেসিক থিওরি গুলা, কিছু বইয়ের নাম, ভালো রাইটার, হ্যাঁ তাদের নাম, এগুলা একটু ভালো করে জেনে যাবেন। এই বিষয়গুলো কিন্তু প্রায় মাথায় থেকে যায় যে অমুক বইটা কে লিখেছেন, অমুক
ম্যানেজমেন্টের অমুক থিওরিটাকে দিয়েছেন বা এটা থিওরিটাকে দিয়েছেন। সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় চলে আসে, এগুলো একটু ভালো করে দেখা যাবে। এর পাশাপাশি সমসাময়িক ফাইন্যান্সিয়াল সিস্টেমের বিভিন্ন ধরনের পার্টিকুলার্স যেগুলো রিসেন্ট সময়ে অনেকগুলো পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, কোন কোন ব্যাংকের সঙ্গে মার্জিং ইস্যুগুলো মার্জিং করলে কি হবে না হবে, এই ধরনের এক্সপ্লেনেটরি যে বিভিন্ন ভিউজ গুলা এগুলো একটু ভালো করে শিখে যাবেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। এইভাবে আসবে। আর প্রিপারেশন তো নিয়ে যাবেন আপনি আপনার মতো করে। দেখা গেলো আপনার যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনার হোম সাতক্ষীরা স্যার। সাতক্ষীরা। স্যার সাইফুল্লাহ সাতক্ষীরা। সাতক্ষীরার কয়েকজন সেরা মানুষের কথা বলেন, সফল মানুষের বলেন, মানে কয়েকজন কি বলে একজন সাহিত্যিকের নাম বলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে যেতে পারে। তো এক ধরনের প্রিপারেশন নিবেন, প্রশ্ন দেখা গেলো আরেক ধরনের হতে পারে। আপনি প্রিপারেশন নিবেন আপনি যতটুকু সেন্স করতে পারেন। ওকে, সো আর কোনো প্রশ্ন আছে? স্যার 15 না তারিখে স্যার ভাইবা দিয়ে ঠিক আসলাম। আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন, বুঝি নাই। 15 তারিখে স্যার ভাইবা দিয়ে আসলাম। তো স্যার আচ্ছা। ওইখানে শুধু পড়াশোনার কোথায় জিজ্ঞেস করছিল, আর আর হচ্ছে রেজাল্ট কি ছিল, আর হচ্ছে দুই একটা স্যার এব্রিভিয়েশন জিজ্ঞেস করছে, আর হচ্ছে প্রেজেন্ট জব সম্পর্কে বেশি মানে প্রশ্ন করছে যে এই জবে কি কি করা লাগে, আর গতকালকে আপনি অফিসে কি করছেন, এইগুলা নিয়েই বেশি কথা বলছে। ভাইবা বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল, দুইটা আচ্ছা প্রশ্নের অ্যান্সার পারি নাই। আচ্ছা, যাই হোক, এইটা আর কি, ভাইবাটা নিয়ে এতটা পেরেশানি হওয়ার কিছু নাই, যতটুকু কমফোর্টেবলি করা যায় সেটা একটু প্রিপেয়ার থাকা। তো আজকের তবে মতো স্যার এখানে শেষ করে সাবজেক্টিভ দিচ্ছি। প্রশ্ন বেশি জি, জিজ্ঞেস করে, সাবজেক্টিভ হ্যাঁ, প্রশ্ন স্যার বেশি জিজ্ঞেস করে স্যার। বেশি জিজ্ঞেস করে, সাবজেক্টিভ প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সমসাময়িক ইস্যুস গুলো জিজ্ঞেস করতে পারে। হঠাৎ করে মাথার সামনে পত্রিকার দিকে তাকায় যুদ্ধের কথা দেখলো, যুদ্ধ কত তারিখ শুরু হয়েছে, হামাস কত তারিখ আক্রমণ করছে, মানে মাথায় যেটা আসে সেটাই তো আসলে ভাইবার প্রশ্ন। ভাইবার প্রশ্নে তো আসলে কোনো রুলস রেগুলেশন নাই, প্রশ্নকর্তা যেটা মাথায় আসবে সেটাই প্রশ্ন করতে পারে। তো খোলা মনে যাবে, যে কোনো প্রশ্ন করুক না কেন। সবসময় জি যে স্যার। খালি প্রশ্নের অ্যান্সার পারতে হলেই মানে পারলেই যে তারা অ্যাকসেপ্ট করবে তা না। আপনার আপনি জেনে শুনে একটা প্রশ্ন অ্যান্সার করেছেন সেটা তারা ডিক্লাইন করে দেয় অনেক সময়। তো এটাগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই, এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক একটা টাইম পাস। টাইমটা সুন্দর মতো ঠান্ডা মাথায় নার্ভাস না হয়ে পাস করে আসবেন। ক্লাসে আবার কথা হবে, ক্লাসে সবাই একটু থাকার চেষ্টা করব। আপনাদের সবাই ভালো থাকেন, শুভকামনা, শুভরাত্রি।